নমস্কার, আমি অমিয় মজুমদার। আমি আমার বাড়ি বনগাঁর কাছাকাছি। তো এক্স্যাক্ট যে লোকেশন সেটা আমি শেয়ার করছি না। আর আমি মনে করি যে আমি নিজের থেকে নিজের পরিচয় দেওয়ার থেকে আমি যে জিনিসটার ব্যাপারে আপনাদের কাছে আজকে রাখতে চাইছি সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে ইউএলএমকে নিয়ে, মানে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট যে দর্শন যেটা নতুন এসছে। এটা আমি নতুন এই কারণে বলছি কারণ যত ধরনের দর্শন আপাতত আমার দৃষ্টিতে এসছে সবকিছুর কেন্দ্র কোনো একটা বিষয়কে নিয়ে যেটা সম্পূর্ণ সমাধান দিতে অক্ষম। তো আমি এই ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্টের সঙ্গে কি করে আমি পরিচয় হই এবং কিভাবে আমি এর প্রতি আমার আগ্রহ বাড়ে, তো এর সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো এটা আপনাদের উপরে, আপনারা কিভাবে এই বিষয়টাকে নেবেন। তবে এখানে আমি কি জিনিস দেখেছি, কি জিনিস অন্য সমস্ত দর্শন থেকে আলাদা করে এবং কেন এটা আমাদের গ্রহণ করা উচিত, এবং যিনি এর সংস্থাপক, যিনি এই দর্শন এত দীর্ঘ 8 বছরের ওনার জার্নি ছিল, যেখান থেকে উনি অনেক অনেক সময় দিয়ে এই দর্শনটাকে উনি তৈরি করেছেন। তো ওনার উদ্দেশ্য কি ছিল এবং উনি কে, কিছুটা পরিচয় আমি এখানে বলতে চাইব। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি আসলে এই ইউএলএম এর ব্যাপারে পরিচিত একদমই ছিলাম না। আমি যে চরাচরিত যে সমস্ত শাস্ত্র আছে বা যে সমস্ত দর্শন আছে বলতে পারেন, সেগুলি থেকে আমি আমার জ্ঞানকে ধার দেওয়ার চেষ্টা করছিলাম। এবং সেখান থেকে আমি সত্যি কথা বলতে আমি আমার নিজের অ্যান্সার কোনোদিনই পাইনি। আমি খুঁজতে রয়েছিলাম যে একটার পর একটা আমি পদার্পণ করতে গেছিলাম যে এটা থেকে কিছু পাওয়া যায় কিনা, ওটা থেকে কিছু পাওয়া যায় কিনা। তো আমি যে সমস্ত এর আগে পড়েছিলাম সেগুলি হচ্ছে আমার যে পুরোপুরি আধ্যাত্মিক যে জার্নিটা, সেটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমার জিজ্ঞাসা থেকে। এবং আসলে বাস্তব কথা বলতে আধ্যাত্মিক জার্নি খুব শুরুটাই হয় হচ্ছে একটু দুঃখ থেকে বা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন থেকে। তো আমার মধ্যেও সেই জিনিসটা কাজ করেছিল। তো যার জন্য আমি এই দর্শনকে বা আধ্যাত্মিকতাকে বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু আমি প্রতিটা পদক্ষেপেই এইটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতাম যে এখান থেকে আমি কি, আমার যে জিজ্ঞাসা সেটা কি সমাপ্ত হচ্ছে। তো এইভাবে আমি নিজেকে চালিত করা শুরু করলাম। প্রথমে তো আমি কিছুই অতটা বুঝতাম না। তো আমার জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় অনেক দিন আগে থেকে। আমি সেগুলো আর আমার ব্যাপারে বলছি না। আমি যে দর্শন কেন গ্রহণ করলাম, কি এর গুরুত্ব, সেগুলো সম্পর্কে আমি বলতে চাই। তো কিছুটা অন্তত ওভারভিউ আমি কেন এসছি। যেমন ধরুন, আমি প্রথমে আসলে আমি একটু একটু যখন আধ্যাত্মিকতাকে একটু একটু গ্রহণ করা শুরু করলাম, তখন আমি সাল 2012 থেকে, এবং তখন থেকে এবং তার আগে থেকে আমার জিজ্ঞাসা জাগতো, কিন্তু আমার বাড়ির পরিবারের বা আশপাশে কেউই শাস্ত্র নিয়ে অতটা বলতে পারেন যে অতটা ইন্টারেস্ট কারোর ছিল না। এবং আমার বাড়ির কেউই ধার্মিক নয়, ওই হিসাবে ধার্মিক নয়, এমনি তথাকথিত ধার্মিক বলতে পারেন, পুজো বা এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ড হয় এগুলো। কিন্তু ওনারা কোনোদিন শাস্ত্রে হাত দিয়ে পড়েননি বা দেখেননি। তো সেই হিসাবে এটা। এবং তারপরে আমি নিজেকে বিভিন্ন ভাবে জানার চেষ্টা করলাম যে এইভাবে চলতে থাকলে তো হবে না, আমাকে শাস্ত্র পড়তে হবে। তো আসলে ধর্মে কি লেখা আছে, কি জিনিস যেটা আমার জানা উচিত।
তো আমি এইভাবে ধীরে ধীরে আমি নিজেকে একটু, কিন্তু তারপরে আমার নিজের পড়াশোনা ছিল, সেখানেও আমার নিজের কেরিয়ারের ব্যাপার ছিল, তো সেটাকেও আমাকে দেখতে হতো, কারণ একটা সময় পরে ওটা দরকার হয়, চাকরি বাকরি প্রত্যেকেরই। তো তো সেইভাবে নিজের কোনো ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল না, আমাকে শুরু থেকেই করতে হতো, মানে আধ্যাত্মিক যে সূচনা সেটা শুরু থেকেই করতে হবে, সেই জন্য এটা আমার কাছে একদম নতুন বিষয় ছিল। কিন্তু আমি আমার যে পড়াশোনার যে যে জার্নি বলতে পারেন, সেটাও চলছিল, পাশাপাশি এটাও আমি, তো যাই হোক, আমি ছোটোখাটো একটা চাকরির মধ্যে আছি গভর্নমেন্ট সার্ভিসে। তো সেটার ব্যাপারে আমি এখানে কিছু নিজের ব্যক্তিগত বিষয় বলছি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চাই, যে তো যাই হোক, তারপরে আমি সেখান থেকে আমি অনেক ধরনের গুরু, যেমন ধরুন আমি ইসকনের প্রভুদের সঙ্গে আমার মানে পরিচয় হয়, ওনাদেরকে আমি শুনি বিভিন্ন রকম ইউটিউব বলুন বা বিভিন্ন রকম মাধ্যমে। এমনি আমি কোনোদিন কোনো গুরুর আশ্রয়ে আমি যাইনি, তো আমি ওনাদেরকে অনলাইনেই শোনা শুরু করি, বিভিন্ন শাস্ত্র জানা শুরু করি। তো তখনও আমার তৃপ্তি হতো না, মানে আমি ঠিকভাবে জানতাম না বিষয়টাকে, কারণ একটা ছোট্ট ভিডিওর মধ্যে কতটাই বা ওনারা বলেন। তো তারপরে আমি সেখান থেকে সরে গিয়ে আমি কিছুদিন পরে আপনার ওই মানে রামকৃষ্ণ মিশনের যে সমস্ত মহারাজ আছেন ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করি, স্বামী বিবেকানন্দকে জানার চেষ্টা করি। ওনাকে তো জানতামই, তবে ওনাদের যে মহারাজ, ওনাদের মুখ থেকে বিভিন্ন রকম উপনিষদের সঙ্গে পরিচয় আমি পাই। তো সেগুলো সম্পর্কে ওনারা বলতেন, তো ওগুলো আমি জানার চেষ্টা করতাম। এবং এই দীর্ঘ যে জার্নি, এটা মানে এখনও চলছে। তো তখন আমি নিজের পড়াশোনা থেকে বেশি ধীরে ধীরে আমার এর প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়, যে আমি অ্যাকচুয়ালি জানতে চাইতাম যে কি আছে এর মধ্যে। কারণ এর মধ্যে প্রত্যেকেই বলতো যে জীবনের উদ্দেশ্য আমরা এখান থেকে পাবো, যেমন আমরা কেন জন্মগ্রহণ করেছি, কি আমাদের উদ্দেশ্য, সবকিছু এখানেই পাবো, সমস্ত প্রশ্নের অ্যান্সার পাবো। তো আমি দেখতাম যে আমি শুধু ধর্ম আচরণ করলেই যে আমি শিখতে পারবো এমনটা নয়, আমাকে শাস্ত্র পড়তে হবে। তো আমি এইভাবে করতে করতে আমি একদিন আচার্য প্রশান্তের সঙ্গে ওনার সঙ্গে পরিচয় হয়, সেটা ইউটিউবেই হয় 2019 সালে। তো তখন প্রথমবার যখন পরিচয় হয়, আমি ভেবেছিলাম যে কেউ একজন হবেন, তো অতটা ওনাকে আমি গুরুত্ব দেইনি, একটা দুটো ভিডিও আমি দেখেছিলাম। কিন্তু মানে এরকম দেখতাম 1 মাস 2 মাস পর পর ওনার একটা দুটো করে ভিডিও দেখতাম। তো একটা ভিডিও এরকম টার্নিং পয়েন্ট আমার এসেছিল, যে ভিডিওতে মানে আমার একদম মানে ইন্টারেস্ট জাগার একটা সূচনা হলো। তো আমি 2021 থেকে কন্টিনিউ ওনার, মানে 21 নয় 20 বলতে পারেন, 20 শেষ থেকে ওনাকে একদম মানে কন্টিনিউ শোনা শুরু করলাম। এবং শোনার পরে আমি নিজের ফ্রেমকে এমনভাবে বদলানো শুরু করলাম যে আমি ওখান থেকে কিছু কিছু অ্যান্সার তো পেলাম, কিন্তু সম্পূর্ণ অ্যান্সার পেলাম না। তার কারণ হচ্ছে উনি বলতেন যে বর্তমান যে মানে এত চারিদিকে যে সমস্ত অস্থিরতা, যে সমস্ত অজ্ঞানতা, যে সমস্ত বলতে পারেন যে চারিদিকে মানে উধারি যে সমস্ত মানে কারোর থেকে নেওয়া যে রুচি, সেগুলো যেমন, তো নেওয়া রুচি মানে যেমন যে ডাক্তার ধরুন, সে বাস্তবে সে ডাক্তার হতে চায় না, কিন্তু সে সমাজের দিকে তাকিয়ে হয়তো, বা সমাজের ভ্যালুর দিকে তাকিয়ে সমাজ ওটাকে ভ্যালু দেয়, তো সেই জন্য ছোটবেলা থেকে বা তার মা বাবা তাকে ওইভাবে মানে ওইদিকে প্রেরিত করে, এইভাবে সে ডাক্তারি করে নেয়। তো বাস্তবে সে হয়তো বা ডাক্তারের জন্য নয়, সে অন্য কাজের জন্য হয়তো বা তৈরি ছিল, কিন্তু সে ডাক্তার করে নিল।
ডাক্তারি পড়লো কারণ ওটার ভ্যালু আছে, এবং ওটাকে ও রুচি নাম দিয়ে দিল যে এটা আমার রুচি। তো এরকম বিভিন্ন রকমভাবে তো আচার্য প্রসাদ বলতেন যে তুমি তোমার রুচিকে খোঁজো, কিন্তু কেউ যদি কোনো রুচিকে খুঁজতে চায় তাহলে এমন একটা হয়তো তার রুচি এমন কাজের প্রতি হবে যেটা কিনা সমাজে সেই কাজটা করতে গেলে হয়তো তাকে আর্থিকভাবে সে সবল হতে পারবে না, মানে সুখী হতে পারবে না। তো তাকে অনেক স্ট্রাগল বা অনেক কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তো এই জিনিসটা আমি মানে একটা বুঝতে পারলাম যে মূল স্বভাবে মানুষের আসা উচিত, কিন্তু কিভাবে আসবো সেটার কোনো অ্যান্সার আমি ওখান থেকে আমি পাইনি, কোনো রকম কোনো অ্যান্সার পাইনি। উনি ব্যবস্থাকে ঠিক করার বিষয়েও কোনো কিছু বলতেন না, শুধু বলতেন যে মানুষকে তার নিজের মধ্যে মানে নিজেকে বুঝতে হবে এবং নিজের স্বভাব অনুসারে চলতে হবে। কিন্তু কিভাবে চলবে সে, কারণ এত রকম সমাজের মধ্যে, বর্তমান সমাজে এত রকম মানে কি বলবো, ভবিষ্যৎ নিয়ে ভয় রয়েছে মানুষের মধ্যে। বলতে পারেন যে সে মানে এই জন্য সে সঞ্চয় করতে থাকে। তো এই বিষয়গুলো মানে আসবে, এই জন্য সে ওই কোনো একটা কাজের মধ্যে সে কি করে সে ধ্যান বা আনন্দে কাজ করবে, প্রেমপূর্ণভাবে কাজ করবে, হয়তো বা সেই রুচি থেকে তার কোনো আর্থিক সহযোগ আসবে না। আর যাদের হয়তো বর্তমান সমাজের মানে অনুসারে, বর্তমান ব্যবস্থার অনুসারে হয়তো এমন রুচি, মানে এই অনুসারে রুচি তার মূল স্বভাব এবং সেই হিসাবে সে কাজ করছে, কিন্তু সে সেখানেও প্রেমপূর্ণভাবে কাজ করতে পারছে না। কারণ সেখানে প্রেমপূর্ণভাবে কাজ করতে গেলে সেই রুচি অনুযায়ী তাকে আরও সব বিভিন্ন রকম তার সঙ্গে জড়িত যে সমস্ত সিস্টেমের সঙ্গে জড়িত যে সমস্ত মাধ্যম রয়েছে সেগুলোর সঙ্গে জড়িয়ে গিয়ে সে সেখানেও মানে ভ্রষ্টাচার বলুন বা সেখানে সে মানে বলতে পারেন অহংকার বলুন, কারণ এখানে ভ্যালু সিস্টেম রয়েছে। তো যেহেতু মূল্য সিস্টেম রয়েছে সেই জন্য এখানে সে এই জিনিসের প্রতি ফোকাস করে, এই জিনিসের প্রতি ইয়ে করে সেই কাজে প্রেম পূর্ণ হতে পারে না। যেখানে অহংকার ঢুকবে বা যেখানে অহংকার তো মূল্য থেকেই আসে, তো সেখানে সে কোনোভাবেই সেই কাজে পূর্ণভাবে মনোযোগ দিতে পারবে না। তো যাই হোক, তো ওখানেও আমি কিছু মানে দীর্ঘ 3 বছর ধরে ওনাকে শুনেছি এবং অনেক জিনিস আমার স্পষ্ট হয়েছে, যেখানে যেখানে আমার নিজের ভুল সেগুলোর সঙ্গে আমি পরিচিত হয়েছি। আমি বলবো না যে একদমই আমি ওনাকে জানিনি, এবং ওনার থেকে আমি যে সমস্ত ওনার লিখিত, যে আচার্য প্রশান্তের যে লিখিত যে সমস্ত বই ছিল ওগুলো আমি খুব ধ্যানপূর্বক আমি ওটাকে পড়তাম এবং আন্ডারলাইন করে করে আমি ইয়ে করতাম। তো সেটা করেছি এবং তারপরে আমি বিভিন্ন রকম শাস্ত্রের সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করি। তো কিছু বইও আমি কিনেছি বাংলাতেও, আমি ওগুলো পড়তাম হিন্দিতে, আর কিছু বই আমি বাংলাতেও কিনেছি এবং এমনকি আমি ইসকনেরও বই যেটা ভগবতম ওটাও আমি কিনেছি, তো ওটাও পড়তাম। কিন্তু সেখানে আমি সমস্ত অ্যান্সার পাইনি, ওখানেও আমি আন্ডারলাইন করে রাখতাম যেখানে আমার কোশ্চেন, যে এই কোশ্চেনটার, তো ওখানেও আমি কোনো অ্যান্সার পাইনি বাস্তব কথা বলতে। তো কারণ এমন জিনিস আমি রাখতে চাই যেটা কিনা সম্পূর্ণ সমাধান দিতে পারবে। তো তারপর ধীরে ধীরে আমি ইউটিউবে সচিত অবস্থি বলে একজন আছেন, তো ওনাকেও আমি শুনতাম, ওনাকে আমি গুরুজি হিসাবে মানে নিজে থেকে গুরু হিসাবে দেখি। তো ওনার ভিডিও আমি দেখতাম, উনি আচার্য প্রশান্তের সম্পর্কে বা ওশো বা জিদ্দ কৃষ্ণমূর্তি ওনার সম্পর্কে বিভিন্ন রকম ভিডিও উনি বানাতেন এবং বলতেন, যেটা ওনাদের থেকে সঠিক পাওয়া যেত ওটার সম্পর্কে, যেটা ওনারা ভুল বলেছেন সেটা সম্পর্কেও দুদিক থেকে উনি বলতেন। এবং এইভাবে করে আমি আপনার ওনার থেকে একটা দিন এরকম মানে একটা ভিডিও পেলাম যেখানে কিনা উনি প্রেমজিৎ সিরোহি
যিনি যে ব্যক্তিত্ব, যে মহান ব্যক্তিত্ব, যে মহান দার্শনিক, ওনার পরিচয় আমি পেলাম ওখান থেকে। এবং তারপরে আমি বাস্তবে আমি জানতে চাইলাম যে প্রেমরিশ শিরোহী ব্যক্তিটা কে। আমি তারপরে ওনার নাম করে সার্চ করলাম ইউটিউব, তো ইউএলএম বলে একটা হিন্দির একটা ভিডিও আমার সামনে আসলো। তো সেটা আমি একটাবার দেখলাম যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। সেখানে গিয়ে দেখলাম ওনার ভিডিওতে, ওনার ওখানেও ভিডিওতে উনি আপলোড করেছেন সচিত অবস্থি বা ওনাদের যে অডিও রেকর্ড আছে বা বলতে পারেন ভিডিও রেকর্ড, যেটা কিনা ভিডিও কল রেকর্ডিং, তো ওটা উনি ওখানে আপলোড করেছিলেন। তো সেটাকেও শুনলাম। তো এইভাবে করে আমি ধীরে ধীরে দীর্ঘ জার্নি এবং আমার যত ধরনের প্রশ্ন আসতো, তো সেগুলো আমি ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করতাম। প্রথমে আমি খুব বিরোধী ছিলাম আমার ওনার মানে কোনো কথাই ঠিক ভালো লাগতো না, কারণ উনি সবসময় সুখ এবং ভোগকে প্রাথমিকতা দিতেন। তো সেই জন্য ওনার কথা অতটা ইন্টারেস্ট লাগতো না। আর যেখানে কিনা তথাকথিত বা যে সমস্ত দর্শন আমরা পড়ে এসেছি সেখানে সুখ আর ভোগকে প্রাথমিকতা দেয়নি। তো এটা একটা নতুন ধরনের দর্শন যেটা পেলাম, যেখানে সুখ এবং ভোগকে প্রাথমিকতা দেওয়া হচ্ছিল। তো সেটা আমি খুব একটা ভালো চোখে দেখতাম না, কারণ ওটা একটা আমার প্যাটার্ন তৈরি হয়ে গেছিল মাথায়, যে সুখ এবং ভোগ এটা খুব বাজে বিষয়। তো এইভাবে আমি ওনার সঙ্গে পরিচয় হই এবং ওখান থেকে দুটো একটা ভিডিও দেখার পরে, মানে দুটো একটা, খুব বেশি না, আমার বুঝতে সময় লাগেনি যে বিশেষ করে ওনার ওখানে একটা আছে সবকিছু পূর্ব নির্ধারিত বলে, এই বড় একটা ভিডিও আছে, আপনারা চাইলে আপনারা দেখতে পারবেন। তো ওই একটা ভিডিও দেখে এবং আমি এই বিষয় নিয়ে খুব ভাবতাম যে সবকিছু মানে বিভিন্ন রকম কোশ্চেন আমার মাথায় আসতো, তো সেগুলো নিয়ে আমি ভাবতাম। তো ওখানে একটা ভিডিও দেখে আমার অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেছিল যে হ্যাঁ, এই ব্যক্তিটার মধ্যে তো কিছু আছে, যে কিনা মানে একটা যে জিনিসগুলো নিয়ে আমি ডাউটে ছিলাম সেই জিনিসগুলো মনে হচ্ছে আমি এখানে পাবো। তো ওনার অনেক ভিডিওগুলো দেখা শুরু করলাম এবং বাস্তব কথা বলতে কেন এই ভিডিওটা আলাদা, মানে অন্য সমস্ত মানে কেন এই দর্শন আলাদা অন্য সমস্ত দর্শন থেকে, তার কারণ দেখুন, অন্য দর্শন হচ্ছে আপনার সুখের ব্যাপারে বা ভোগের ব্যাপারে বলে না। এই দর্শন একটু ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস বলছেন। এই দর্শন বলছে যে আপনি যেমন আপনার ফ্রেমে আছেন, মানে আপনি যেমন আপনার ব্যক্তিত্ব, আপনার সেই ব্যক্তিত্ব অনুযায়ী আপনি স্বতন্ত্রতার পূর্বক আপনি বাঁচতে শেখাবে আপনাকে, মানে আপনার রুচি অনুসারে আপনি যে কাজ করতে পছন্দ আপনি সেই কাজ করবেন। তো এতে করে কি হবে, আপনার যে আন্তরিক যে গ্রোথ বা আপনার যে ডেভেলপমেন্ট সেটা খুব দ্রুত বাড়বে এবং আপনি যখন কাজের প্রতি প্রেমে থাকবেন তো আপনার যে সমস্ত অহংকারের যে ব্যাপারগুলো, যে সমস্ত যে ইয়েগুলো সেগুলো থাকবে না। আর যেগুলো আমরা হীন ভাবনা বলি বা বলতে পারেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে ব্যাপারটা আসে আমাদের মধ্যে, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আসবে না। এতে করে এগুলোই অহংকার বৃদ্ধি করার কারক বলতে পারেন। যেমন ধরুন মানে এই মূল্য যে ব্যাপারটা না, উনি মূল্যটাকেই সরিয়ে দিয়েছেন। উনি ওনার মানে দর্শন থেকে মূল্য ব্যাপারটা সরিয়ে দিয়েছেন, এই জন্য আলাদা। তো ইনি বলছেন যে আপনি যে আপনার ফ্রেম, আপনার যে ব্যক্তিত্ব, তো সেই ব্যক্তিত্ব, কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব প্রত্যেকের রুচি সমান নয়, হয়তো সৌভাগ্যবশত কারোর মানে একই রকম হতে পারে রুচি, কিন্তু সেই রুচিতেও সে হয়তো কোথাও কেউ ভালো, মানে একই রুচি দুজনেরই, ধরুন একই রুচি হতে পারে যে আমার বিচার করতে ভালো লাগে, একই রুচি হতে পারে। তো এক ধরনের ব্যক্তি হয়তো সেই বিচারকে আরো ডিপ ভাবে নিতে পারে, তো আরেকজন কম ভাবে নিতে পারে। তো যেহেতু প্রত্যেকের শরীর আলাদা, সেজন্য প্রত্যেকের চেতনাও আলাদা আলাদা। আমরা এটা ভুলে যাই যে প্রত্যেকের চেতনা এক। আমরা এর উপরে জোর দিয়ে প্রত্যেককে মানে একই সীমার মধ্যে বাঁধার চেষ্টা করি। এখান থেকে মানুষের প্রবলেম, মানে সমস্যা তৈরি হয়। আপনি কাউকে একটা গণ্ডির মধ্যে বাঁধার চেষ্টা করবেন, তো সে কখনোই সে ব্যাপারটা সফল হবে না। তো এতে করে মানুষের মধ্যে মানে প্রেশার ক্রিয়েট হবে।
তো এরকম। এবার ওখানে বলছে যে আপনি আপনার ফ্রেমে অনুসারে বাঁচতে পারবেন এবং যেটা চাইবেন সেটা পাবেন। ব্যবস্থাই এমন তৈরি করে দেওয়া হবে যে যেখান থেকে কোনো ভয় থাকবে না, কোনো ভবিষ্যতের কোনো ইয়ে নেই। আপনি যা চাইবেন সেটা ব্যবহার করতে পারবেন। কিছু জিনিস সামাজিক স্তরে থাকবে, কিছু জিনিস ব্যক্তিগত স্তরে থাকবে। এটা যখন আপনারা সম্পূর্ণ সমাধান দর্শন এবং সম্পূর্ণ সমাধান ব্যবস্থা বলে দুটো বই আছে, যখন আপনারা এটা দুটো নিয়ে পড়বেন ওনার পুস্তক, তখন আপনি এর ব্যাপারে আরও ভালোভাবে পরিচিত হতে পারবেন। এবং এই দুটো পড়ার থেকে ভালো আপনি এর অডিও ভার্সন আছে বই, তো সেটা আপনি ইউএলএম বাংলা নিচে এখানেও পেয়ে যাবেন। আবার আপনি চাইলে যে অডিও ভার্সন আপনি চাইলে আপনি ইউএলএম হিন্দি, ওখানে আপনি হিন্দির যারা হিন্দি বুঝতে পারেন তো ওখান থেকে আপনারা শুনতে পারবেন। আর হচ্ছে আপনারা যে বিষয়টা হচ্ছে যে আপনারা হচ্ছে আর একটা জিনিস করতে পারেন যে পিডিএফ ফাইল, যারা পিডিএফ মানে পড়তে ইচ্ছুক তো ওনারা পিডিএফ ফাইল এখানে বিনামূল্যে আছে চ্যানেলে, আপনি ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যেতে পারেন। তো এটাও পেতে পারেন, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। এবার আপনি যদি চান যে না আমি বই মানে হার্ড কপি আপনি নিজের কাছে যদি নিয়ে পড়তে চান, আন্ডারলাইন করে যে ধরনের প্রশ্ন, তো সেই প্রশ্নগুলো আপনাদের মধ্যে মানে পড়ুন এবং আপনাদের মধ্যে যে ধরনের প্রশ্ন উঠবে সেগুলো আপনারা আন্ডারলাইন করে রাখুন, প্রশ্নগুলো আপনাদের কাছে রাখুন। তবে আমার মনে হয় না, আমি নিজে ব্যক্তিগত থেকে বলছি, আমার কোনো প্রশ্ন এখন আর মানে বেঁচে নেই যেগুলো আমি প্রশ্ন তৈরি করে ওনার সামনে রাখবো। আমার কাছে কোনো প্রশ্ন নেই। তো কারণ আমি এই ব্যাপারটাকে খুব ডিপভাবে পড়ে নিয়েছি। কারণ এতে করে কি হয়, অনেকে যারা বই পড়বেন, অনেকে যারা শাস্ত্র সম্পর্কে প্রথমে অবগত হননি, এর আগে কখনো শাস্ত্র অতটা পড়েননি, হঠাৎ করে এই পুস্তক পড়ার জন্য ইচ্ছুক হবেন, তো ওনাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন জাগবে। কিন্তু যেহেতু আমি অনেক ধরনের শাস্ত্র এর আগেই পড়ে নিয়েছি বা বুঝে নিয়েছি, সেই জন্য আমার ক্ষেত্রে এইটা অনেকটা ইজি হয়ে গেছে, অনেকটা সহজ হয়ে গেছে। সেজন্য তো এটা আপনারা করতে পারেন। আর এইভাবে বিষয়গুলোকে জানার চেষ্টা করবেন। কোশ্চেন থাকবে তো আপনাদের স্বাগত, যে কোশ্চেনগুলো আপনারা চ্যানেলের ডেসক্রিপশনে, চ্যানেলে কমেন্ট বক্সে যেখানে কমেন্ট করার জায়গা আছে ওখানে আপনারা কমেন্ট হিসাবে আপনারা নিজেদের প্রশ্ন রাখতে পারেন, অথবা দেখবেন এনার যে ডেসক্রিপশনে এনাদের ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ডাইরেক্ট কল করতে পারেন। কিন্তু ভালো এটা হবে যে আপনারা প্রথমে একটা মানে নিজেদের খুব ভালো কোশ্চেনের একটা লিস্ট তৈরি করুন। তারপরে এক একটা কোশ্চেন ওরম করে ইয়ে করতে গেলে ইনারাও সময় দিতে পারবে না, এটা সম্ভব না। তো আর আপনারা যদি চান যে না আমি এখানে ভিডিও কলিং এসে আপনারা কোশ্চেন নিয়ে আসবেন, তো ওপেন মঞ্চ বলে একটা জায়গা মানে তৈরি করা হবে, আপনারা এখানে এসে আপনাদের কোশ্চেন রাখতে পারেন। এখানে আমরা প্রত্যেকে থাকবো, তো আপনারা আপনাদের কোশ্চেন নিয়ে আসে রাখবেন, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে ইউএলএম হিন্দি যেখানে, সেখানেও আপনারা যেতে পারেন, ওখানেও আপনাদের কোশ্চেন রাখতে পারেন। তো যাই হোক, তো আমরা দেখি প্রাথমিকতা বিভিন্ন যে চরাচরিত যে সমস্ত দর্শন রয়েছে ওখানে প্রাথমিকতা দেওয়া হয় চেতনার, শরীরকে প্রাথমিকতা দেওয়া হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শরীর এবং চেতনা দুটোই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটাকে আমরা কোনো একটা বিষয়কে আমরা মানে এগিয়ে রাখতে পারি না, কারণ শরীর থেকেই চেতনা দুটোই অ্যাটাচ। কি করে আপনি আলাদা করবেন? আলাদাভাবে আমরা দেখার চেষ্টা করি, কিন্তু বাস্তবে সেটা সম্ভবই না। মানে কি করে সম্ভবই না। আপনি শরীরকে কষ্ট দিলে আপনার চেতনাও প্রভাবিত হবে, আপনার চেতনাকে প্রভাবিত করলে শরীরও মানে হালচাল ক্রিয়েট হবে। তো এখানে যে ব্যাপারটার উপরে এই জন্য দেখবেন বিভিন্ন শরীরের যার ভিন্নতা যেমন তার চেতনার স্তরও ভিন্ন ভিন্ন হয়। মানে চেতনাও স্তর নয়, মানে চেতনারও ভিন্ন ভিন্ন রূপ হয়ে সামনে আসে। এবার দেখুন, চেতনার স্তর কম বেশি আর একটু শরীর কারোর বেশি কম ভালো সুন্দর, এটা কোনো ব্যাপার নাই। সব কিছুর মূল্য সেম, প্রকৃতির কাছে সব কিছুর ভ্যালু সেম। প্রকৃতি আমাদের কাছে মানে সমস্ত কিছু দুহাত মানে
বিলিয়ে দিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না। কেন নিতে পারছি না? কারণ আমরা নিজেদের জালে আমরা ফেসে রয়েছি। নিজেরাই আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছি যে ব্যবস্থার মানে সমাধান আমরা জানি না, যে ব্যবস্থা কি করে ঠিক করব। তো সেই জন্য কি হয় যে আমরা যেটা আমাদের কাছে উপলব্ধ জিনিস, যেটা আমাদের কাছে পেতে পারি, সেটা আমরা পাচ্ছি না। আর এতে করে আমাদের যে নিজেদের স্বভাবে আসতে পারছি না। আর এই জন্য দেখবেন এত পরিমাণে দাঙ্গা বলুন, যেহেতু আপনি কাউকে প্রেশার ক্রিয়েট করে রাখবেন, তো সে কোনো না কোনোভাবে তার প্রেশার রিলিজ করবে। সেটা কীরকমভাবে রিলিজ করে, যে আপনি হয়তো দেখবেন কাউকে ডাকাতি করতে, কাউকে দেখবেন রেপ করতে, কাউকে দেখবেন ক্রিমিনাল অ্যাক্টিভিটি বিভিন্ন রকম এরকম দেখবেন। এবং দেখবেন এমনকি তো এগুলো দেখবেন, এগুলো বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকে, যেহেতু আমরা সমান, আমরা কেউ উঁচু নই, কেউ নিচু নই, আমরা প্রত্যেকে সমান। এবং প্রকৃতি আমাদের কাছে প্রচুর দিয়ে রেখেছে, কিন্তু আমরা নিতে পারছি না কারণ কিছু সংখ্যক মানুষ আমাদেরকে বিশাল সংখ্যক মানুষকে কিছু সংখ্যক মানুষ একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। এবং তারাও জানে না, এটা তাদেরও ভুল নয়, তারাও জানে না যে কিভাবে এই সিস্টেমটাকে ঠিক করব। তো প্রবলেম এখানে তৈরি হচ্ছে। সেজন্য এবার সাধারণ যে সমস্ত তথাকথিত যে ধর্ম এখানে বলছে যে অতিরিক্ত ভোগ উৎপন্ন হয়ে যাবে যখন এই ধরনের ব্যাপারটা। দেখুন, অতিরিক্ত ভোগ উৎপন্ন হওয়ার প্রশ্নই আসে না। কারণ দেখুন, অতিরিক্ত, আমিও সেটাই ভাবতাম যে সুখ ভোগকে নিয়ে এখানে যে সমস্ত সুখ আর ভোগকে মানে মূল বিষয়ে রেখেছে, যে সুখ এবং ভোগ। তো আমারও প্রথম একটু খারাপ লাগতো, তো আমিও ভাবতাম যে কেমন কথা। তো সেজন্য আমিও সেটাই ওনার কাছে প্রশ্ন রাখতাম, যে শিরোহী স্যার ওনার যে চ্যানেলে কমেন্ট বক্সে, যে আপনি এই কথা বলছেন, তো এখানে তো অতিরিক্ত ভোগের ব্যাপারটা চলে আসবে, যে যা খুশি তাই ব্যবহার করতে পারবে। তো দেখুন, একটা জিনিস, আমরা অতিরিক্ত ভোগের দিকে যাবই না প্রথম কথা। কারণ আপনার যখন লাইফ সিকিউরিটি থাকবে না, যে আমার ভবিষ্যৎ তো সিস্টেম দেখবে, আমার কিছু হবে তো সিস্টেমই দেখবে, আমার সুরক্ষা বলুন, আমার যা কিছু বলুন, সেটা আমার সিস্টেম দেখবে। ব্যবস্থা আমাকে এটার দায়িত্ব নিয়ে রেখেছে, এবং আমি আমার শুধু কাজ করব। আমি আমার কর্মের প্রতি আমি শ্রদ্ধাবান হয়ে যাব, মানে এটা আমার রুচিপূর্ণ কাজ। তো আপনাকে কেউ জোর জবরদস্তি করবে না। আপনি যতটা কাজ করতে চান, যতটা খেতে চান, যতটা যা খুশি করতে চান, সেটা থাকবে। তো এতে করে কি হবে, অতিরিক্ত ভোগ কখন হয় দেখবেন, প্রাণীও, মানে ছোটখাটো কীট পতঙ্গ, ওরাও দেখবেন যে ভয়ে, যে পরে পাবো কি পাবো না, আগে থেকেই গুছিয়ে রাখি নিজের কাছে, সঞ্চিত করার যে প্রবণতা, সেটা হবে না। আমরা অতিরিক্ত কেন করি, আমরা একে অপরকে মানে নিজেদের মধ্যে মারামারি করি, যে ভাই আমি নিজেরটা দেখছি, যতটা পারো সঞ্চয় করার চেষ্টা করো, তো অন্যের কি খারাপ হবে না হবে আমরা দেখতেও চাই না, আমার আগে নিজের লাইফ সিকিউর করতে চাই। তো এরকম করে সে অতিরিক্ত নিজের কাছে যে যতটা পারে তার সাধ্য অনুযায়ী সে জড়ো করতে থাকে। তো এর থেকে আসে অতিরিক্ত ভোগের ব্যাপারটা। বাস্তবে অতিরিক্ত ভোগ কেউ করতে পারে? যার শরীর যতটা নিতে পারে সে ততটাই নেবে। তো অতিরিক্ত ভোগ তো এখান থেকে আসে প্রথম কথা। এবং আর কি বলবো আপনাদের, তো শিরোহী স্যার অ্যাকচুয়ালি দেখুন, আমি ওনাকে গুরু হিসাবে প্রচণ্ড শ্রদ্ধেয়বান ব্যক্তি, হৃদয় থেকে বলছি। উনি খুব ভালো, খুবই, মানে কি বলবো, উনি 12 বছর উনি একজন সাধু জীবন কাটিয়েছেন। উনি সাধুর সঙ্গে, মানে সন্ন্যাসী হিসাবে জীবন কাটিয়েছেন, এবং উনি খুব শিক্ষিত লোক। এবং তারপরে উনি সাধু জীবন কাটান 12-13 বছর। তারপরে উনি আসেন ওনার আবার নর্মাল লাইফে, কারণ উনি ওখানে কিছু পাননি। উনি ওখানে প্রচুর যত ধরনের শাস্ত্র আছে সব কিছু পড়ে দেখেছেন, এবং নিজেও প্র্যাকটিক্যালি সেই জিনিসটাকে অনুভব করার চেষ্টা করেছেন বাস্তবে, কিন্তু উনি ওখান থেকে কিছু পাননি। তারপর উনি নিজের লাইফে ফেরত চলে আসেন, এবং সেখানে গিয়ে উনি একটা, মানে ভাবুন তো একটা বিষয়, যে উনি কতটা করুণাবান একটা ব্যক্তি, যখন সমস্ত বিষয়ের ব্যাপারে জেনে যাবে না, যে কেন এত দুঃখ চারিদিকে, কেন এত কষ্ট,
তো যখন এগুলো যখন উনি ভাবা শুরু করলেন, ওনার ভেতর থেকে প্রেম থেকে উঠে আসলো যে আমি কিছু করতে চাই সমাজের জন্য, তো এই প্রেম থেকে উঠে আসা যে ব্যাপারটা সেটা ওনার মধ্যে জাগলো। এবং উনি একটা, ভাবুন তো কতটা প্রেম, যে উনি নিজে একটা বই লিখে ফেলেন। উনি মানে দিনের পর দিন একটা বিষয়ের উপর উনি সময় দিয়ে প্রায় 8টা বছর উনি সময় দিয়ে 2টো বই উনি লেখেন, যেটা কিনা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। একটা পুরোপুরি নতুন দর্শন তৈরি করা অসম্ভব, কারণ উনি একটা দর্শন, এমন দর্শন তৈরি করেছেন যেখানে কিনা চারিদিকের বিষয় সম্পর্কে ভেবে ওই বিষয়টাকে, মানে ওই ব্যবস্থাটাকে রাখার বা ওই দর্শনকে রাখার চেষ্টা করেছেন, যাতে কোনোভাবে অন্য কেউ এফেক্টেড না হয়। তো এটা আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের জন্য এত, এবং আমাদের সবার শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত ওনার প্রতি, যে আমাদের অন্তত ওনাকে সাপোর্ট করে এই জিনিসটা করা উচিত। ওনার সাপোর্টের বিষয় নয়, এটা আমাদেরই একটা নতুন ভবিষ্যৎকে জাগিয়ে তোলার জন্য, নতুন ভবিষ্যৎকে একটা সঠিক রাস্তা দেখানো, এটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। যে আমরা শুধু কর্তব্য নয়, এটা আমার নিজেদের জন্য, নিজেদের বলতে পারেন ভালোর জন্য, নিজেদের আনন্দে থাকার জন্য। ভাবুন তো, পুরো সমস্ত ব্যক্তি যখন আনন্দিত হয়ে যাবে, কোনো জায়গায় কোনো এই ধরনের উঁচ নিচ ব্যাপারটা থাকবে না, কতটা প্রেমপূর্ণ ব্যাপার হতে পারে। তো এটা একটা, এবং এখন দেখবেন কারোর মধ্যে কোনো সংবেদনশীলতা নেই, যদিও তার সংবেদনশীলতা থাকে কিন্তু সেটাও নষ্ট হয়ে যায় বর্তমান অবস্থাতে। তো আপনি দেখবেন না, মানে হয় সে শারীরিকভাবে ভাবে, না হলে সে একদম আধ্যাত্মিক লেভেলে ভাবে, কিন্তু মাঝখানে যে, মানে আধ্যাত্মিক লেভেল বলতে চেতনার স্তরে, সেটা আপনি একটা ভালো বিজ্ঞানীকেও বলতে পারেন চেতনার স্তরে, তো এইভাবে ভাবে। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি মাঝখানে যে একটু মানে যারা, হ্যাঁ, আপনার মানে ভাবনাত্মক যে সমস্ত বিচার, সেখানে মানুষ কমই, করুণা নেই মানুষের মধ্যে, কোনো সংবেদনশীল খুব কম, মানে নেই বললে চলে। তো এই জন্য এগুলো উঠে এসছে। তো মানুষ এতটা মানে আত্মকেন্দ্রিক কেন হয়ে গেছে, এতটা আত্মকেন্দ্রিক কেন? তো ওই বললাম, ভয় মানুষকে আত্মকেন্দ্রিক হতে বাধ্য করে। তো আমরা এই এমন সিস্টেমের মধ্যে আছি যেখানে আমাদের ভয় চারিদিকে জালের মতন বিছিয়ে রয়েছে, মানে আমরা তৈরি করে নিয়েছি আমাদের চারিদিকে। তো দেখবেন এই বিভিন্ন রকম ব্যবসাও তো আপনার ভয়ের ভিত্তিতে তৈরি হয়ে রয়েছে। তো এইভাবে আপনারা এটাকে দেখতে পারেন। আপনাদের মানে কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটু বোঝার চেষ্টা করুন এই দর্শনকে, এই ব্যবস্থার যে প্রারূপ তৈরি করেছেন এনারা এত কষ্ট করে, এনাদেরকে শোনার চেষ্টা করুন। এবং যাই হোক, অন্যদিন আরও অন্য কিছু বলবো। তো আমি মাধব স্যারকে এবং আমাদের যিনি সুকান্ত স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ, যে ওনার সর্বপ্রথম বাংলা থেকে তো ওনারাই এনার সঙ্গে পরিচিতি হন। তো আমি তো অনেক পরে এনাকে জানতে পেরেছি। আমি তো মোটামুটি ধরে রাখুন, আমি 2023-এর মানে মাঝামাঝি সময় থেকে এনার সঙ্গে পরিচয় হয় আমার। তার আগে পর্যন্ত আমি আচার্য প্রশান্তকে শুনে আসছিলাম। তো ঠিক আছে, খারাপ ব্যবস্থার মধ্যে আচার্য প্রশান্ত মানে উনি কাজ করতে পারবেন ততদিন, কিন্তু এটার কোনো সম্পূর্ণ সমাধান নয়। ওটাতে আপনি যতই এক দিক থেকে মানে ঠিক করতে শুরু মানে থাকবেন, অন্য দিক থেকে খারাপ হতে শুরু করবে। তো ওটাকে আপনি কখনোই ওই আশায় কখনোই করতে পারবেন না যে আমি পুরো সমাজকেই বদলে দেব, সবার চেতনাকে মানে তার মূল স্বভাবে এনে। খারাপ ব্যবস্থার মধ্যে ভাবুন তো কি করে মূল স্বভাবে আসবে, সে তার মূল স্বভাবে কি করে আসবে? সেই লাইফ ইনসিকিউরিটিতে ভুগছে, ফিউচার ইনসিকিউরিটিতে ভুগছে, সব কিছুর মধ্যে একটা ভয়, একটা লোভ থেকেই যাচ্ছে, অহংকার তো থেকেই যাচ্ছে। যেখানে কিনা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আর সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, সেখানে কি করে মানুষ নিজেকে মানে খোলা একটা মানে আবহাওয়ার মধ্যে কি করে রাখবে? তো কখনো এটা দীর্ঘস্থায়ী নয়, এটা বেশি দিন টিকবে না। আর আমাদের ব্যবস্থা এরকম ভাবে করতে গেলে দেখবেন একটা সময় মহাবিনাশ সামনে চলে আসবে।
কারণ কি, যে ব্যবস্থায় আমরা বর্তমানে রয়েছি, এখানে কোনো একটা অংশ, কিছু অংশ, এরা একটা অংশকে গোলাম তৈরি করে রেখেছে এবং আমরা একে অপরকেও গোলাম তৈরি করে এবং গোলাম হিসাবে নিজেদেরকে দেখি। তো এইভাবে করে সংসাধনের প্রচুর পরিমাণে ইউটিলাইজ হচ্ছে এবং একটা অংশই সেটা করছে। তো এটা করে এটাতে কি হবে, মানুষের মধ্যে যেহেতু অতিরিক্ত সঞ্চয়ের কোনো ব্যাপার থাকবে না, তো যেগুলো অনাবশ্যক, যেগুলো যে জিনিসগুলো যে সংশোধনের কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র দেখানোর জন্য, ইমপ্রেস করার জন্য, এগুলো উঠে আসছে যে সুপিরিয়রিটি কমপ্লেক্সের জন্য, যে তো সেখান থেকে উঠে আসছে যে সংশোধনের কোনো প্রয়োজনই নেই, আমি কাউকে দেখাবো, কাউকে, এই ব্যাপারটাই যে প্রবণতাটা, এটার জন্য আমরা এই বিষয়টা করছি যে আমি একটা আনন্দের মধ্যে রয়েছে, কৃত্রিম আনন্দ। তো সেই কৃত্রিম আনন্দের স্বার্থে সেটাকে প্রাকৃতিক আনন্দ আলাদা হয়, কৃত্রিম আনন্দ আলাদা হয়। তো সেটার স্বার্থে আমরা অনেক সংশোধন কি বলবো, ভুলভাবে ইউটিলাইজ করছি, যেটা কিনা উচিত নয়, সেগুলো কমে যাবে। এবং আমরা ভাবছি যে প্রকৃতির বিনাশ, অতিরিক্ত ভোগ এখানে আসবে না, যে যতটা চাইবে সে ততটাই পাবে। তো একটা মানুষ অতিরিক্ত তো করতে পারে না, এটা হবেই না, এটা অসম্ভব। আপনারা একটু ভেবে দেখবেন, এটা সম্ভবই না। তো যেটা হচ্ছে যে ব্যাপারটা, আমাদের পুরো ব্যবস্থা এরকম তৈরি হয়েছে যে আমরা আনন্দ বিষয়টাকে, আমরা আনন্দিত সেটাকে আমরা গুরুত্ব দিই না, প্রাথমিকতা সেটা আমরা দিই না। আর এই ব্যবস্থার মধ্যে সম্ভব না। আমরা প্রাথমিকতা দিই বর্তমান ব্যবস্থাতে যে আমরা আনন্দিত এবং কেন আনন্দিত, এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিই। তো এখানে আমাদের সমস্যাটা এসে দাঁড়ায় যে আমরা আনন্দিত এবং কেন আনন্দিত, এই বিষয়টা লোকের সামনে দেখানো, এইভাবে আমরা আনন্দিত হওয়ার চেষ্টা করি। তো একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে নিয়েছি। তো এখানে কখনোই মানুষ সুখে থাকতে পারবে না, আর হবেও না। তো আপনারা ওনাকে দেখার চেষ্টা করুন। ধন্যবাদ।